আজকে আমি কোচদেরকে নিয়ে বাংলাদেশের কোচদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আহ, আমরা ভালো করেই জানি যে বাংলাদেশের মেন কোচ কে এবং অন্যান্য কোচ কে। সো আজকে আমি যে কথাগুলো বলবো তাদেরই কথা, তো সেগুলো শুনবেন, মজা নেবেন, আফসোস করার কিছু নেই। কারণ হচ্ছে এটাই আমাদের বোর্ড, এটাই আমরা দেখে আসতেছি, মেনে আসতেছি। যেসব পাগলামি সাগলামি হচ্ছে সব কিছুই সহ্য করে যাচ্ছি, কিছু করতে পারতেছি না। সো এখন আমি যে উক্তিগুলো বলবো বা কোচদেরকে নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো তাদের মুখ থেকে বলা, তো সেগুলো বলবো, শুনে যাচ্ছে একটু হাসবেন। এর থেকে বেশি কিছু করার দরকার নাই বা ঘৃণা কিছু মনে ঢুকানোর প্রয়োজন নাই। ওকে, সো মেন যে কথাটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেন যে কোচ হাতুরু সিং, তাকে নিয়ে সে একটা কথা বলেছে, সেটাই আমি বলতেছি। এই কথাগুলা বলতেছি, এগুলো জাস্ট একটু মেমোরি হিসেবে মনে রাখবেন। বাংলাদেশ যখন এই টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 8 উঠে গিয়েছিল, তখন প্রেস কনফারেন্সে আমাদের বাংলাদেশের সুনামধন্য সোনার ছেলে, বা বাংলাদেশের ছেলে না, শ্রীলঙ্কান ছেলে, বাংলাদেশের কোচ হাতুরু সিং, সে কিন্তু বলেছিল যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমরা আমাদের যে লক্ষ্যটা ছিল সেটাতে আমরা পৌঁছে গিয়েছি। আহ, এখন আমরা যেটাই করব সেটা জাস্ট আমাদের আমাদের পারফরমেন্স বা আমাদের মান সম্মান রক্ষার জন্য করব। আহ, এর থেকে বেশি কিছু আমাদের আর পাওয়া নাই। আমরা যেটা পাওয়ার পাওয়া গেছে, মানে পেয়ে গেছি। ভাবা যায়, চিন্তা করেন, একটা দলের কোচ, হেড কোচ, সে টিমটা যখন সুপার 8-এ উঠলো, গ্রুপ পর্ব থেকে যখন সুপার 8-এ উঠলো, তখন সে এই উক্তিটা দিচ্ছে। মানে সে বলতে চাচ্ছে সুপার 8-এ উঠে গিয়েছে, সেটা আমাদের জন্য অনেক হিউজ পরিমাণ। আর কি লাগে, তার ভারসাম্য তো হচ্ছে সেটা। ভাই আসলে কি এমন? আপনি ইউএসএ দেখেন, ইউএসএ দলটা হোক না, ইউএসএ বোর্ড সবগুলো প্লেয়ার বাইরে থেকে এনেছে, কিন্তু তাদের বন্ডিংটা দেখেছেন? তাদের ভিতরে যে জনসন, যে ক্যাপ্টেন, যিনি হচ্ছে মেবি সাউথ আফ্রিকার হবে বা ওয়েস্ট ইন্ডিজ এরকম হবে, জনসন, যিনি ইউএসএর ক্যাপ্টেন, ব্যাটসম্যান। সো সে কিন্তু যখন সুপার 8-এ উঠেছিল, তখন সে কিন্তু তার দৃঢ় বিশ্বাস রেখেছিল। তারা বলেছিল, তারা প্রথম দল হিসেবে তারাও কিন্তু বলেছিল যে আমরা কাউকে ছাড়বো না, আমরা কাউকে ভয় পাই না, শেষ পর্যন্ত লড়ে যাব, যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব। ভাবা যায়, একটা নতুন দল, নতুন দলের ক্যাপ্টেন, তারা গ্রুপ 8-এ ওঠার পরে তারা এই কথাটা বলতেছে, তাদের মেইন ক্যাপ্টেন এই কথাটা বলতেছে। আর আমাদের বাংলাদেশের আজকে 38 বছর যাবৎ ক্রিকেট খেলতেছে, আর 38 বছর পর সুপার T20-তে সুপার 8-এ উঠেছে। আর সেই বাংলাদেশের কোচ বলতেছে, সুনাম করে নাম ডাক দিয়ে সে বলতেছে যে আমরা আমাদের লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছি, এখন আমরা যাই করবো তাই আমাদের বোনাস, আমরা যাই পাবো তাই আমাদের বোনাস। তো ভাই, এটা একটা হাসার কথা না ভাই? 38 বছর যাবত টিকিট খেলতেছে এই কোচ, প্রত্যেক মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশে কি শুধু একটা কোচ, কতগুলো কোচ সেটা ভালো করে জানেন। আমরা খেলা দেখলেই বাউন্ডারির বাইরে প্লেয়ারদের সাথে কোচরা কিন্তু সবার আগে বসে থাকে, সেখানে তো অনেকগুলো কোচ, অথবা আমরা তাদের নামও জানি না, কে কিসের দায়িত্বে আছে সেটাও আমরা জানি না। কিন্তু কোচের সংখ্যা দেখেছেন? সবগুলোকে কিন্তু টাকা দিয়ে রাখতে হচ্ছে। এই বিদেশি যে কোচ বলেন, বাংলাদেশি বলেন, সবগুলো কিন্তু টাকার গোলাম, টাকা দিয়ে রাখা হয়েছে। সেই কোচ, এবং এই কোচের মধ্যে যে মেন হেড কোচ, সে বলতেছে সুপার 8-এ ওঠার পরে যে আমরা যেটা লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছি, আর কোনো আমাদের কিছু পাওয়ার নাই। চিন্তা করেন, মানুষ যখন সিঁড়ি দিয়ে বেয়ে উঠে, একতলা থেকে দোতলায় উঠে, তখন অবভিয়াসলি সে চায় 3 তলায় ওঠার জন্য, এবং কষ্ট করে 3 তলায় যখন উঠে চায় 4 তলায় ওঠার জন্য। মানুষ সবসময় উপরে উঠতে চায়। আর বাংলাদেশের কোচ, বাংলাদেশ সুপার 8-এ ওঠার পর তাদের পাওয়ার যেন আর, বা তাদের ক্ষমতায় যেন তাদের পাওয়ার মাটিতে পড়তেছে না। তাদের এত পাওয়ার, তাদের এত ক্ষমতা, তারা এত লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছে, যেটা হয়তো বা ইন্ডিয়া গতকাল ওয়ার্ল্ড কাপ নিয়েও তারা হয়তো বা এতটা খুশি হয় নাই, এতটা কি বলবো আর, খুশি হয় নাই যতটা খুশি হয়ে গিয়েছে সুপার 8-এ উঠে বাংলাদেশ। মানে তারা অনেক কিছু অর্জন করে ফেলেছে। তো যাই হোক, চিন্তা করেন মানুষের মন মানসিকতা কোন জায়গায়, যেখানে কোচ ঠিক নেই, ক্যাপ্টেন ঠিক নেই, তাদের কথার ধরন ঠিক নেই, এবং হচ্ছে তাদের কোনো পারফরমেন্সের কোনো আগ্রহ নাই, সেই দল কিভাবে ভালো খেলবে? ভাগ্যের জন্য সুপার 8-এ উঠছে, 3টা ম্যাচ জিতে ভাগ্যের জন্য সুপার 8-এ উঠছে, নয়তো বা সুপার 8 কেন, তাদের কোয়ালিফায়ারও করার কিন্তু যোগ্যতা ছিল না বাংলাদেশ টিমের। কারণ সবাই সবার নিজের হ্যাডম নিয়ে থাকে, কোচ হতে শুরু করে, প্লেয়ার হতে শুরু করে, সবাই লর্ড হতে শুরু করে, সবাই কিন্তু নিজের হ্যাডম নিয়ে থাকে। আর হ্যাডমের কারণে কিন্তু তারা কিছু করতে পারে না। তো এরপরে ধরুন আরেকজন কোচ আছে, তার নামটা নাই বললাম, সহকারী কোচ আমাদের বাংলাদেশের। তাকে যখন বলা হয়েছিল যে বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে বলার জন্য,
তখন সে বলেছিল যে বাংলাদেশের প্লেয়াররা জন্মগতই ছয় মারতে পারে না, জন্মগতভাবে এখানের গ্লোবালি যে সিস্টেমটা, এখানে এই দেশের ছেলেরা ছক্কা মারাটা এতটা সহজ না, এই দেশের ছেলেরা ছক্কা মারতে পারবে না। চিন্তা করেন একটা দেশের কোচ যদি তার যে প্লেয়ারগুলো সে সাজাচ্ছে, তৈরি করতেছে, সেই প্লেয়ারগুলো সম্পর্কে যদি এই কথা বলে থাকে কোচ, তাহলে ভাই বাকি মানুষরা কি বলবে, মিডিয়া কি বলবে, অন্যরা কি বলবো ভাই? একজন কোচ যদি এই কথা বলে থাকে যে তাদের তো গ্লোবালি, তাদের তো যে ভূমিতে তারা বসবাস করে সে ভূমি থেকেই কোনো ছক্কা মারার ক্যাপাসিটি নেই, তাহলে ভাই তাহিদ হৃদয়, রিশাদ, এরা যে নিউ প্লেয়ার, এরা যে ছোট ছোট পোলাপাইন, কম বয়সী পোলাপাইন, এরা যে ছক্কা হাঁকাচ্ছে, ভুবনেশ্বর হার্দিক পান্ডা হয়তো শুরু করে প্রত্যেকটা দলের ভালো ভালো বলার স্ট্রাইক বোল্ড এদের বলে ছয় মারতেছে, রাশিদ খানের মতো বলারকে ছয় মারতেছে, বাউন্ডারি হাঁকাচ্ছে এই ছোট ছোট কম বয়সী ছেলেরা, তাহিদ হৃদয়, রিশাদ হুসাইন। তো এরা কি বাংলাদেশের না? তুই কইলি যে, তুই কোচ আল্লাহ তালা কইলি যে বাংলাদেশের লাইনের জন্মগতভাবে মাটির যে একটা ক্ষমতা নাই যে ছক্কা মারার, তাহলে এরকম কি তোর দেশে তুই নিয়ে আইছে? চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা দিয়ে কি ফুসতেছে, কোথায় তাদেরকে খেলা শিখাবে, তাদেরকে বুকে সাহস দিবে, কঠিন দলের সাথে কীভাবে বুকে সাহস নিয়ে পারফরমেন্স করতে সেটা শিখাবে, আর সেখানে তারা শুধুমাত্র তাদের দায়টা উঠানোর জন্য, তাদের কর্তব্যটা পালন করার জন্য একটু হয়তো বা বক্কচক্কর খেলা শিখেছে বলতেছে, বাকিটা কিন্তু সবগুলো গুঞ্জন বা বাকিটা সবগুলো কিন্তু তারা যার সময় কাটাচ্ছে আর টাকা পাচ্ছে, তাদের ইচ্ছে হচ্ছে তারা অন্য দেশেই, তারা এখানে জাস্ট কোর্সের যে মেন দায়িত্ব এটা একটু করবে, খেলা দেখাবে, মাসে মাসে মোটা অঙ্কের টাকা নিয়ে যাবে, শেষ ওদের কাহিনী খেলা। সেখানে মানে দেশের যে সম্মান হানি হয়ে যাচ্ছে, দেশের যে টিকিট নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তো আর তারা জানবে না, বা তারা জানলেও সেটা বোঝার চেষ্টা করবে না। সো চিন্তা করেন যে দেশের যে কোচ, হেড কোচ হতে শুরু করে যে কোচগুলো খেলা শেখায়, তাদের যদি বাণী, তাদের যদি উক্তি এমন হয়, তাহলে সেই দেশের ক্রিকেট কেমন হবে? তো যাই এই বললাম তো হচ্ছে গিয়ে কোচদেরকে নিয়ে, এবং আমাদের বাংলাদেশের লর্ড শান্ত বা ক্যাপ্টেন শান্তকে নিয়ে যদি বলতে চাই, যখন আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটা সুপার 8-এ শেষ ম্যাচটা খেলার আগে প্রেস কনফারেন্সে যখন তাকে ডাকা হয়, তখন সে বলে যে আমাদের যদি পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারে যদি আমাদের 3টে উইকেট পড়ে যায়, তাহলে আমরা শুধুমাত্র মান সম্মান রক্ষার জন্য খেলবো, মানে মান সম্মান রক্ষার জন্য ম্যাচটা আমরা জেতার চেষ্টা করব। তো ভাই এখানে 3 উইকেটের ব্যাপারটা কি? এখানে যখন মানে রান রেট দাঁড়ালো যে 12 ওভার বা 13 ওভারে রানটা নিতে পারলে সেমিফাইনাল উঠে যাবে, তো সেখানে 3 উইকেট যাক বা ওই 112 রান বা 113 রান মেবি ওইটা নিতে গিয়ে অল উইকেট চলে যাক, তাতেও কোনো কিন্তু সমস্যা ছিল না। কিন্তু সে ক্যাপ্টেন হয়ে কী বললো যে যদি প্রথমে 6 ওভারে 3 উইকেট চলে যায়, তাহলে আমরা আর সেমিফাইনালে ওঠার জন্য খেলবো না, জাস্ট মান সম্মান রক্ষার জন্য যতটুকু ফাইট করা ততটুকু করব। এবং তাকে আরও একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল যখন শেষ ম্যাচটাতে, আমরা জানি ভালো করে যে শেষ ম্যাচটাতে তাহিদ হৃদয়কে কিন্তু 6 নম্বরে নামানো হয়েছিল, যে কিনা 2 বা 3 নম্বরে নেমে থাকে হার্ড হিটার ব্যাটসম্যানকে শান্ত, লর্ড শান্ত বা কোস্টার মিলে কিন্তু 6 নম্বরে নামিয়েছে। ওকে, 6 নম্বরে নামিয়েছে। তো খেলার পরে যখন শান্তকে জিজ্ঞেস করা হয় যে এটা কেন হলো, তার মতো হার্ড হিটার একজন ব্যাটসম্যানকে 6 নম্বরে কেন নামানো হলো, তখন সে বললো যে মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য তাকে শেষে নামানো হয়েছে। বা এটা কোনো কথা? মানে নাজমুল হাতে কোথায় খেলার বোঝার হাতে কোথায় স্যার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলাইতে হইব, মানে একজন হয়তো ডাইনাতে হইতে হবে আরেকজন বামাতে হইতে হবে, তাহলে খেলা জোস হবে, এত ভাবে এটা। ভাই আফগানিস্তানের প্রথম 2 ব্যাটসম্যান দুজনের মানে লেফট হ্যান্ড, ওইটা কি? পাকিস্তানের প্রথম 2জন বাবর আজম আর রিজওয়ান, দুজন যে ডাইনাতি। তো হেগুনে যে এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে খেললো একটা ম্যাচ, কোনো উইকেট না হারিয়ে বাবর আজম আর রিজওয়ান মিলে কিন্তু 10 উইকেটে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিতে ফেলেছিল। তো তারা তো নতুন ডাইনাতি ব্যাটসম্যান না? বললে ভাই অনেক কথা। এরা আসলে ভাই পাওয়ার, এদের মানে ক্ষমতার কীভাবে অপব্যবহার করতে হয় সেটা বাংলাদেশের কোচ, বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখলে বোঝা যায়। আপনি যদি দেখেন ইন্ডিয়া যে গতকাল কাপটা জিতলো, তারা কি এমনি এমনি জিতছে? তাদের সবার ইচ্ছা ছিল। যেমন জানেন যে যখন এবারে IPL চললো, তখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছে, সমালোচনা হয়েছে, কারণ রোহিত শর্মার মতো প্লেয়ারকে ক্যাপ্টেন না বানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বানানো হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। আর সেই হার্দিক পান্ডিয়ার অবহেলা বা ক্যাপ্টেন্সির ঘাটতির কারণে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম রাউন্ডে বাড়ি চলে যায়, এবং তারপরে মানে সে কিন্তু অনেক বেশি ট্রলের সম্মুখীন হয়েছে। তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে নিতে মানে আপনি তো এখন পুরোই অফ ফর্মে, তো এখন আপনি কি বলতে চান? তখন সে বলেছিল যে আমার খেলা আমি বুঝি, এবং
আমি আমার খেলাটা সুযোগ পেলে দেখিয়ে দিব। হার্দিক পান্ডিয়া কিন্তু এই কথাটা বলেছিল, আর সত্যি সে এই ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দিয়েছে যে হার্দিক পান্ডিয়া কী জিনিস। শেষ ওভারটা সম্পূর্ণটা তার নেতৃত্বে, শেষ ওভারটা সে ভালো করার কারণে ইন্ডিয়া আজকে ওয়ার্ল্ড কাপে স্বাদ পেয়েছে, নয়তো বা পাইতো না। জানেন এর আগেও রোহিত শর্মাকে নিয়েও অনেক বেশি ট্রল হয়েছিল, যখন সে অফ ফর্মে ছিল রোহিত শর্মা, তখন তাকে নিয়ে দর্শকরা অনেক কথা বলেছিল। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যে হ্যাটার্সরা যারা আপনাকে নিয়ে এত কথা বলতেছে তাদের উদ্দেশ্যে কী বলবেন। তখন বিরাট কোহলির মতো প্লেয়ার বলেছিল যে অ্যাকচুয়ালি মাঠটা তো খেলি আমি, ম্যাচ খেলে আমি, ম্যাচ কীভাবে জিতাতে হয় সেটা জানি আমি, দর্শকরা তো আর জানে না, দর্শকরা যেটা দেখবে সেটাই বলবে। সো আমি আমার মাঠে, আমি আমার পারফরমেন্সে, আমি আমার যোগ্যতায় আমি আবার আগের জায়গায় ফিরে পাবো এবং আমি ঠিকই আবার দর্শকদের মনে আসবো। সে কিন্তু বিরাট কোহলির মতো একজন পাওয়ারফুল প্লেয়ার, সেই কথাটা বলেছে, সে নিজের দোষটা স্বীকার করেছে, নিজের যোগ্যতার কথা বলেছে এবং যোগ্যতা দিয়ে কিন্তু সে আবার আসছে। এরা কাপ না জিতলে ভাই তারা জিতবে, এরাই তো কাপ জিতবে ভাই, এরাই তো প্রকৃত কাপের মালিক ভাই। এরা না খেললেও তো এদেরকে কাপ দিয়ে দেওয়া দরকার, মন মানসিকতা এমন হওয়া দরকার। যদি আপনার মন মানসিকতা হয়ে থাকে নাজমুল হোসেন শান্তর মতো, হাতুড়ি সিংয়ের মতো, তাহলে আপনি জীবনেও কাপ পাবেন না। গ্রুপ পর্বের মাত্র 3টা ম্যাচ জিততে পারছে, এরপর বাকি 3টা ম্যাচ গোহারান আসছে। ওই 3টা ম্যাচে যদি হারতো খুবই ভালো হইতো। তো যাই হোক, কথাগুলো শুনলেন একটু হাসেন, মন খারাপ দরকার নাই, মনে রাগ নেওয়ার দরকার নেই। আমাদেরকে এটাই মাইনে নিতে হবে, এইভাবে চলতে হবে, এভাবে চলবে, কিছু করার নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং বিসিবির যে হেড তাদের ভিতরে আল্লাহ সুবুদ্ধি দেয়, যাতে তারা একটা সুন্দর দল গঠন করতে পারে এবং প্রকৃত অর্থে যে কোর্সগুলা তাদেরকে যাদের নিয়োগ দিতে পারে এবং দেশের জন্য ভালো করতে পারে। তো অবশ্যই সবাই ভালোটা বুঝবেন, সঠিকটা বোঝার চেষ্টা করবেন আর সঠিকটাই সবার মাঝে শেয়ার করবেন।